কমরেড সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব অভি আছে, দেবজ্যোতি আছে, বিজ্ঞান মঞ্চের নেতৃত্ব রয়েছেন, মহিলা আন্দোলনের নেতৃত্ব রয়েছে। ওই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কমরেড, মা বোনেরা, ব্যবসায়ী বন্ধুরা, সকলকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন, লাল সেলাম, নমস্কার, আদাব এবং প্রণাম জানিয়ে গুটি কয়েক কথা। গোটা পশ্চিম বাংলার ইতিহাসে আজকের দিনটি আমাদের কাছে খুব স্মরণীয়। 1993 সালের 12ই আগস্ট ড্রাগ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ দিলীপ মণ্ডলের স্মরণেই গোটা পশ্চিম বাংলায় আজকের দিনটি আমরা ড্রাগ বিরোধী দিবস হিসাবে পালন করি। কেন? দক্ষিণদারি আমাদের কাছে গোটা পশ্চিম বাংলার ইতিহাসে একটা নতুন মাইল ফলক। এই দক্ষিণদারি প্রতিদিন শিখিয়েছে কিভাবে সাধারণ মানুষের আন্দোলনকে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হয়। এই দক্ষিণদারি শিখিয়েছে কিভাবে ড্রাগ বিরোধী আন্দোলনকে গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে দিতে হয়। এই দক্ষিণদারি আমাদেরকে শিখিয়েছে মানুষকে সঙ্গে নিয়ে হাতে হাত ধরে রাস্তায় কিভাবে পার হতে হয়। আমরা প্রতিদিন শিখেছি এই দক্ষিণদারির মানুষের কাছে। তাই তো সেদিন এই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন 1987 সাল থেকে ড্রাগের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। আস্তে আস্তে নানা অঞ্চলে আন্দোলন। ঠিক সেই সময় এই দক্ষিণদারি এলাকায় 1993 সালের মধ্যবর্তী সময় এই এলাকায় প্রতিদিন ক্যাম্প হতো, সপ্তাহে ক্যাম্প হতো, মাসে ক্যাম্প হতো এখানকার উর্দু স্কুলে। আর সেই ক্যাম্পে এই এলাকার ড্রাগ আসক্ত মানুষদেরকে চিকিৎসা করা হতো। প্রথমে যখন ড্রাগ আসক্ত মানুষের চিকিৎসা শুরু করা হলো এই এলাকায়, রিক্সা চালক, ভ্যান চালক, ছোট ব্যবসায়ী, যাদেরকে দুষ্কৃতীরা ড্রাগে আসক্ত করে ইনকামের রাস্তা তৈরি করছিল এই এলাকার দুষ্কৃতীরা, তখন সেই উর্দু স্কুলে যখন স্বাস্থ্য শিবিরের মাধ্যমে মানুষকে সচেতনতা করা এবং ড্রাগ থেকে যখন আস্তে আস্তে সরে আসছিল, তখন সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য সেই স্কুলের তৎকালীন নেতারা, দিলীপ মণ্ডল সহ বিজয় বাবুরা, তৎকালীন লোকাল কমিটির সম্পাদক, ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে শুধু ড্রাগ ছাড়ার পরে মানুষের একটা ড্রাগ অ্যান্টি রিয়াকশন তৈরি হয়, তখন তার কাউন্সিলিং এর প্রয়োজন হয়, তার ওষুধের প্রয়োজন হয়। তাই তাদের পরিবারের লোককে নিয়ে না আসলে ড্রাগের চিকিৎসা হবে না। পরিবারের লোকের সঙ্গে বিরাট সম্পর্ক তৈরি হলো এলাকার। আর ড্রাগের ব্যবসায়ী যারা যে দুষ্কৃতীরা করতে শুরু করেছিলেন, তারা ভাবলেন যেভাবে ড্রাগ থেকে সাধারণ মানুষ প্রতিদিন সরে যাচ্ছে, তাহলে তাদের ব্যবসায় ক্ষতি হবে। একজন রিক্সা চালক, একজন ড্রাগ আসক্ত মানুষ প্রতিদিন 8 পুড়িয়া 10 পুড়িয়া করে ড্রাগস লাগতো। এক পুড়িয়ার দাম ছিল প্রায় 25 টাকা, 30 টাকা। প্রতিদিন একজন ব্যবসায়ীর 2 কোটি টাকা করে ইনকাম হতো। সেই ইনকাম যখন কমতে শুরু করলো, তখন তারা প্রথম আক্রমণ নামিয়ে আনলো এই বিজ্ঞান মঞ্চ এবং তার সঙ্গে যুব আন্দোলনের কর্মীদের উপর, যে বন্ধ করতে হবে না, ড্রাগের ব্যবসা চলবে না। তাই তো যখন আস্তে আস্তে প্রতিদিন তারা সিদ্ধান্ত গ্রহণ করছে এলাকার বিজ্ঞান মঞ্চের কর্মীরা, যুব ফেডারেশনের কর্মীরা, যে আমাদেরকে হসপিটাল খুলতে হবে। হসপিটাল করার পরিকল্পনা করলো। 16টি বেডের একটা হসপিটাল করবে, তার পরিকল্পনা গ্রহণ করলো। সেই হসপিটালের কাজ শুরু হবার কথা ছিল 16ই আগস্ট থেকে, কিন্তু তার আগেই 12ই আগস্ট যখন দক্ষিণদারিতে কমরেডরা বসে আছেন দক্ষিণদারির উর্দু স্কুলে, আর স্কুলে যখন লিফলেট লেখা হচ্ছে, সেই লিফলেট লেখার সময় বিজয় পাল বেরিয়ে গেলেন। তার কিছুক্ষণের মধ্যেই এই এলাকার দুষ্কৃতীরা আক্রমণ করলেন।
আক্রমণ করলেন, একটার পর একটা গুলি আর একটার পর একটা বোমা ফেলতে শুরু করলেন। যখন দেখলেন যে বোমার আঘাতে, গুলির আঘাতে বিদ্যুৎ মণ্ডলরা মারা যাচ্ছে না, একটার পর একটা কমরেডরা মারা যাচ্ছে না, তখন বিদ্যুৎ মণ্ডলের মৃত্যুকে নিশ্চিত করার জন্য মাথায় কপালে রিভলভারটা টিকিয়ে তাকে গুলি করলেন, হত্যা করলেন। হসপিটাল নিয়ে যাবার সময় তার মৃত্যু হলো। এই এলাকার ড্রাগের ব্যবসায়ীরা, দুষ্কৃতীরা ভেবেছিলেন যে ড্রাগের একজনকে খুন করলে, আক্রমণ করলে হয়তো এই এলাকার বিজ্ঞান আন্দোলনের কর্মী এবং যুব আন্দোলনের কর্মীদের মিছিলকে বন্ধ করা যাবে, তাদের লড়াইকে বন্ধ করা যাবে, কিন্তু তারা পারেনি। পরের দিন যখন গোটা পশ্চিম বাংলার পাহাড় থেকে সাগর কমলের বিদ্যুৎ মণ্ডলের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাস্তায় হাজার হাজার লাখো লাখো মানুষ মিছিল করতে শুরু করলো, আর এই দক্ষিণদারি এলাকায় বিদ্যুৎ মণ্ডলের মৃতদেহ নিয়ে যখন দিলীপ মণ্ডলের হাজার হাজার লাখো মানুষ যখন রাস্তায় শুরু করলো মিছিল, তখন সেই সময়ে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলার ইতিহাসে এক নতুন ইতিহাস তৈরি হলো। আর সেই ইতিহাসের সাক্ষী রেখেই গোটা পশ্চিম বাংলায় একটার পর একটা লড়াই আর একটার পর একটা আন্দোলন আমাদের শুরু হলো। আজকের সময়ে দাঁড়িয়ে কেন আজকের দিনটা প্রাসঙ্গিক, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন। এই পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার আসার পর কি শুরু করলো? তারা শুরু করলো আবার সেই নতুন কায়দায়, একদিকে গ্রামীণ অর্থনীতিকে ভেঙে দাও, একদিকে বেকারকে আরো বেকারত্বের জায়গায় পৌঁছে দাও, যাতে পশ্চিম বাংলার ছাত্ররা, যুবরা কাজ না পায়। শিক্ষাঙ্গনের উপরে আক্রমণ নামিয়ে আনো আর পশ্চিম বাংলার যুব সমাজকে আবার নেশায় আসক্ত করো। তাই তো পশ্চিম বাংলায় নতুন করে 8,000 স্কুলকে বন্ধ করে দিয়ে 26,000 নতুন মদের লাইসেন্স দেয় এই রাজ্যের সরকার। একটার পর একটা মদের কারখানা তৈরি হয়। গোটা পশ্চিম বাংলাকে ড্রাগে আসক্ত করার জন্য। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই, এই লড়াইকে আরো তীব্রতর করার জন্য গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমাদের যে লড়াইকে পরিচালনা করতে হবে, আমরা তাই সাধারণ শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আসুন এই লড়াইটাকে আমাদের একসাথে লড়তে হবে। পশ্চিম বাংলা আজকে ভালো নেই, শুধু দক্ষিণদারি নয়। আপনি যদি পশ্চিম বাংলা থেকে আজকে পশ্চিম বাংলার মধ্যে উত্তরের জেলায় যান, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত জেলায় আজকে বেকার যুবকদেরকে আজকে কাজ না পেয়ে নেশাতে আসক্ত হয়ে পড়ছে, আর প্রতিদিন পরিবারের মধ্যে একটা অশান্তি তৈরি হচ্ছে। শুধু তাই নয়, যদি আপনি এগিয়ে যান উত্তরের জেলা থেকে আজকে দক্ষিণের জেলা, দেখবেন মা বোনেদেরকে পাচার করা হচ্ছে, অল্প ছোট্ট বয়সীর মেয়েদেরকে আজকে বিক্রি করতে বাধ্য হচ্ছে মা বাবারা। কয়দিন আগে দেখলেন শিলিগুড়িতে 50-60 জন আমাদের যুবতী, কম বয়সের মহিলা ধরা পড়লো, তাদেরকে পাচার করে দেয়া হচ্ছে। তাহলে একদিকে কৃষি ব্যবস্থা সংকটের মুখে পশ্চিম বাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার কেন গ্রামীণ অর্থনীতির উন্নতি করেছিল? তার কারণ জানতো, গ্রামের অর্থনীতি উন্নতি হলে গ্রামে ছোট ছোট বাজার তৈরি হবে, আর গ্রামে যখন ছোট ছোট বাজার তৈরি হবে, সেই বাজারে মালকে কেনার জন্য শহরে বড় বড় বাজার তৈরি হবে, আর সেই শহরের বড় বড় বাজারের মালকে সাপ্লাই দেওয়ার জন্য বড় বড় কারখানা তৈরি হবে, আর সেই কারখানার বাংলার বেকার ছেলেরা কাজ পাবে। তাই গ্রামীণ অর্থনীতি উন্নতি করার জন্য এক ফসলি জমিকে দু ফসলি, দু ফসলি জমিকে তিন ফসলি, আর অন্যদিকে বর্গাদার পাট্টাদারের মাধ্যমে মানুষকে জমি বিলি বন্টন করেছিল। যে গ্রামীণ অর্থনীতি যদি সক্রিয় হয়, উন্নত হয়, শহরের অর্থনীতি উপর দিকে উঠবে, আর গ্রাম বাংলা শহর একভাবে হাতে হাত মিলিয়ে আজকের যৌবন একটা জায়গায় পৌঁছাবে। তাই তো শুরু হয়েছিল। আর দিদিমণি আসার পরেই একটার পর একটা কারখানা বন্ধ হলো, একটার পর একটা কারখানা বন্ধ। দিদিমণির পোষা বান্ধবদেরকে চ্যালেঞ্জ করছি, একটা নতুন কারখানা বলতে পারবেন যে কারখানা আপনি উদ্বোধন করেছেন? এখানে সেক্টর 5 তৈরি হয়েছিল, দিদিমণি সেক্টর 6 তৈরি করতে পারেনি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছিল, সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, একটার পর একটা কারখানা হয়েছে। দিদিমণি আসার পরে একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে। প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কাজ পাচ্ছে না।
শহরে ছদ্মবেশী বেকারের সংখ্যা বাড়ছে, গিগ ওয়ার্কারের সংখ্যা বাড়ছে, কম পয়সায় বেশি খাটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, বাবা শখ করেছিল, ছেলেকে পড়াশোনা করিয়েছিল, ছেলে পড়াশোনা করেছে, ছেলে চাকরি পাবে, মধ্যবিত্ত ফ্যামিলি। বাবা রিটায়ার্ড করেছে, সামান্য একটু টাকা পেনশন পাই বা পাই না, কোন রকমের সংসার চলছে, বাড়িতে অভাব, ওষুধের দাম বেড়ে গিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হচ্ছে না, জিনিসের দাম আকাশ ছোঁয়া, চাল থেকে শুরু করে তেল 40 টাকা 45 টাকা কেজি চাল কিনতে হচ্ছে, 200 টাকা কেজি তেল কিনতে হচ্ছে, 100 টাকা কেজি মসুরির ডাল কিনতে হচ্ছে, 40 টাকার কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে। সমস্ত জিনিসের দাম একদিকে আকাশ ছোঁয়া, বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে, 300 টাকা দামের গ্যাসের দাম আজকে 1000 টাকা 1100 টাকায় কিনতে হচ্ছে। সংসারে যখন অভাব অনটন দেখা দিচ্ছে, অন্যদিকে উপার্জন কমছে। ছেলে বলছে, বাবা আমি একটা কাজই পেয়েছি, চাকরি। বাবা ভাবছে, হ্যাঁ ভালো তো চাকরি পেয়েছিস। না, ছেলে কিসের চাকরি পেয়েছে? না তো শখ করে বাবা ছেলেকে একটা বাইক কিনে দিয়েছিল। আমি বাইক চালানো অপরাধ বলছি না, বাবাকে কটা টাকা দেবে বলে ছেলে সকাল বেলায় উঠে, সন্ধ্যা বেলায় উঠে, রাত্রে বেলায় উঠে মুখে একটা রুমাল বাঁধার পর যাতে কেউ চিনতে না পারে, কেউ শিয়ালদা স্টেশনের সামনে, কেউ কলকাতা স্টেশনের সামনে, কেউ হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকছে, বলছে 100 টাকা দেন, 200 টাকা দেন, আপনাকে এই জায়গা থেকে ওই জায়গায় নামিয়ে দিয়ে আসছি। তারপর যখন কোনো একটা অসুবিধায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাকে দেখার জন্য কাউকে খুঁজে পাওয়া পাচ্ছে না। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি দিচ্ছে, একটা অফিসে কাজ করার পর বলছে আমার ছেলের টিউশনিটা মিটবে না, তাই 8টার সময় অফিস থেকে বেরিয়ে আসার পরে 8টা থেকে 10টা বাইকটা চালিয়ে 100-150 টাকা ইনকাম করছে, তারপর বাড়িতে ফিরছে। বলছে রাত্রি 12টার সময় যখন বাড়িতে ঢুকি, আমার বাড়ির বাচ্চাটা ঘুমায়, আর আমি যখন সকাল 6টার সময় একটু ডাল ভাত আলু সিদ্ধ রান্না করে অফিস যাই, তখনও আমার ছেলেটা ঘুমায়। এটাই আমার বাংলা। প্রতিদিন প্রতিনিয়ত এই বাংলার যুবদের ভবিষ্যৎকে শেষ করে দেওয়া হচ্ছে, ওটা বাংলার যৌবনকে আজকে হাতে বাটি ধরে দেওয়া হচ্ছে। ধর্মের জন্য বড় বড় মন্দির তৈরি করতে পারেন, কিন্তু বড় স্কুল তৈরি হতে পারে না। বড় বড় মন্দির তৈরি হতে পারে, কিন্তু বড় কারখানা করার সুযোগ দেখাতে পারে না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা দেশ এবং গোটা রাজ্য একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াইকে যদি আরো এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের মনে রাখতে হবে এই লড়াইকে আরো যদি আমাদেরকে এগোতে হয়, আরো ঐক্যবদ্ধ লড়াই, আরো ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের প্রয়োজন। এই আন্দোলনকে যদি, লড়াইকে যদি আমরা এক জায়গায় না আনতে পারি, যদি একটা সুতোই না বাঁধতে পারি, যে বিরাট যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে যদি ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, সরকারি কর্মচারী, আইনজীবী, ডাক্তার যারা আছেন, সব অংশকে আমরা চাইছি আসুন লড়াইটা একসাথে লড়ি। কারণ লড়াইটা যদি আমরা একসাথে না লড়তে পারি, তাহলে গোটা পশ্চিম বাংলায় যে ঘটনা ঘটাতে চাইছে এ রাজ্যের সরকার এবং এই কেন্দ্রের সরকার, সে জায়গায় দাঁড়িয়ে প্রতিদিন আমরা পিছিয়ে যাব। কারণ পশ্চিম বাংলায় বামপন্থার পুনরুদ্ধার ছাড়া পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে না। বামপন্থার পুনরুদ্ধার না হলে, বামপন্থা ছাড়া একজন শিক্ষক তার নিজের যোগ্যতায় কাজ পাবে না। বামপন্থা ছাড়া বেকার যুবটা কাজ পাবে না। বামপন্থা ছাড়া স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে না। বামপন্থা ছাড়া আপনার মা বোনের সম্মান পাবে না। বামপন্থা ছাড়া পশ্চিম বাংলায় আমাদের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত হবে না। তাই আজকের এই সভা থেকে, আজকের এই স্মরণ সভা থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। দিলীপ মণ্ডলরা যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন, সেই স্বপ্নকে ঘাড়ে তুলে নিয়ে তাদের স্বপ্নকে আরো মজবুত করার শপথ গ্রহণ করতে হবে। কারণ কমরেড
দিলীপ মণ্ডলরা যে স্বপ্ন দেখিয়ে গিয়েছিলেন, একটার পর একটা যত শহীদ হয়েছে আমাদের কাঁধে তত দায়িত্ব চেপেছে। আর বর্তমান প্রজন্ম যারা ডিওয়াইএফআই এর সাদা ঝান্ডাটা নিয়ে রাস্তায় হাঁটছেন, মনে রাখবেন যত শহীদ হয়েছে তাদের যত দায়িত্ব আমাদের কাঁধে দিয়ে গেছে। তাই মনে রাখতে হবে এই দায়িত্বকে পালন করার জন্য আগামী দিনের নতুন প্রজন্মকে নতুন ভাবনায়, নতুন রূপে, নতুন প্রজন্মের হাতে এই গোটা বাংলাকে নিয়ে আসার জন্য রাস্তার লড়াইয়ে আরো ঐক্যবদ্ধ করতে হবে। যে দিলীপ মণ্ডলরা রাস্তার লড়াই আর বিজ্ঞান মঞ্চ যে লড়াই দেখিয়ে দিয়েছেন, স্বাস্থ্যের যে লড়াইকে এক জায়গায় করে পশ্চিম বাংলায় আবার সেই দিন এসেছে সেই স্বাস্থ্যের উপরে আক্রমণ আর পশ্চিম বাংলায় নেশায় আসক্ত করার চক্রান্ত, সমস্ত জালকে ছিন্ন করে গোটা পশ্চিম বাংলায় নতুন ইতিহাস রচনার লড়াইয়ে এগিয়ে যেতে হবে। সকলকে অভিনন্দন, লাল সালাম, নমস্কার, আদাব এবং প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।